বেসামাল হয়েছি আজ বেসামাল, তুই তাকালি এমন করে। ও এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। তোকে জানাতে জানাতে চাই আমি বেসেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। এবার অনলের গান থেমে যায়, কিন্তু গিটারের সুর থামে না। অনল দীপানিতার দিকে নেশাভরা চোখে তাকিয়ে থাকে। অনলের সঙ্গে চোখের মিলনে দীপানিতা পরবর্তী লাইন গেয়ে ওঠে। জানি খুব অভিমানী, এইসব কাহিনী মন পাহাড়ে, আছি তোর কাছে আছি, সেই ভেবে বাঁচি দিন আমাদের। থেমে যায় দীপানিতা। তোকে জানাতে জানাতে চাই আমি বেসেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। গান শেষ করে গিটারটা পাশে রেখে সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে, হচ্ছে এবার কাটা হাতে গিটার বাজালাম, আমার পুরস্কার লাগবে এখন। সবাই একসঙ্গে পুরস্কারের কথা শুনে ঠোঁট উল্টে একসাথে বলে বসে। তখন অনল সকলের দিকে তাকিয়ে বলে, তোদের ভাবিকে বল সবার সামনে আই লাভ ইউ বলে আমার গালে চুমু খেতে, তাহলেই পুরস্কার দেওয়া হবে, নয়তো বিয়ে ক্যান্সেল। এই না না, সবাই সঙ্গে কথাটা বলে দীপানিতার দিকে অনুরোধের চোখে ছলছল নয়নের ভঙ্গিমা করে তাকায়। দীপানিতা সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়ে বলে, একদমই না। আমি কি ওনার মতো ঠোটকাটা নাকি? এসব আমি করতে পারবো না। তাহলে বিয়ে ক্যান্সেল, আসি। বলে অনল মোড়া ছেড়ে উঠতে নিলে সবাই এসে অনলকে আটকায়। আশার এসে দীপানিতার কাছে অনুরোধ করে বলে, ভাবি দেখো, আমার যদি বিয়ে না হয় আমি কিন্তু বেগুন গাছের সঙ্গে ফাঁসি দেব, দেখে নিও। তোমার বরকে তুমি চেনো না, বিয়ে ক্যান্সেল মানে সত্যি সত্যি ক্যান্সেল করে দেবে। প্লিজ প্লিজ করে দাও। তোমাদের অনেক কিছুই তো সামনাসামনি দেখে ফেলেছি, এটা দেখলে কি আর কেমন হবে। নিজের কথায় নিজেই জিভ কাটে আশার। বড় ভাই আর ভাবির ব্যাপারে কি বলে ফেলেছে সেটা ভাবতেই পাশ কাটিয়ে সরে গিয়ে হাত জোড় করে রিকোয়েস্ট করে। অনল পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে স্থির চোখে তাকিয়ে বলে, কেউ যদি না আসে তো আমি চললাম। অনল পা বাড়িয়ে বাইরে যেতে নিলে দীপানিতা নিরুপায় হয়ে চোখ বন্ধ করে পেছন থেকে জোরে জোরে আই লাভ ইউ বলে। সবাই ওর কথায় থমকে যায়। অনলেরও পা থমকে যায়। বাঁকা হেসে অনল দীপানিতার দিকে ঘুরে হাঁটু গেড়ে বসে গাল পেতে দেয় চুমু খাওয়ার জন্য। ছোট ছোট পা ফেলে দীপানিতা অনলের সামনে এসে দাঁড়ায়। হাঁসফাঁস করে মুখটা ধীরে ধীরে কিছুটা নত করে সবার সামনে অনলের গালে চুমু খায়। আর সবাই খুশিতে চেঁচিয়ে ওঠে, হুররে! চৌধুরী বাড়িতে আজ জোড়া বিয়ে। সবাই মিলে হই হুল্লোড় করে পুরো পাড়া মাতিয়ে রেখেছে। বিয়ের এই সন্ধ্যায় পুরো বাড়িটাই সাজানো হয়েছে সুন্দর করে। শুক্রবারের এই পবিত্র দিনে দুপুরে জুম্মার পর দুই জুটির কাবিন শেষ হয়েছে। এখন রাতে অনুষ্ঠানের পর সকলের খাওয়া দাওয়া হবে। রাতে বৌভাতের অনুষ্ঠান একসঙ্গে সম্পন্ন হবে। আর পরদিন দুই বাড়ি যার যার পুত্রবধূকে নিয়ে আলাদা হয়ে যাবে। শিকদার বাড়ির লোকেরা পাড়ি জমাবে ফরিদপুরে। ঝর্ণা বেগম আর রুমাইশা এই পুরো বিয়ে বাড়িতে মুখ কালো করে বসেছিলেন। আর রিধিকার মা সব কাজে সাহায্য করেছেন। একদিকে তার মেয়ের বিয়ে, অন্যদিকে বাড়ির বড় বউ আসতে চলেছে। বাড়ির সকলের আনন্দ যেন মনে ধরে না। জলসা ঘরে যেন আজ বিয়ে জলসা বসেছে। দীপানিতা সকাল থেকে বাড়ির বড় বউয়ের মতোই কাজ করছে। ভারী সাদা এবং লাল পাড়ের
জামদানি শাড়ি পরে ভারী গয়না দিয়ে সেজেছে আজ। আলতা রঙা হাত আর পা জোড়া যেন আজ একটু বেশি রাঙা লাগছে। সেই হাত দুটো যখন কোনো কিছুতে হাত লাগাচ্ছে, সকলের নজর সেই হাতের দিকেই চলে যাচ্ছে। নাকে সোনার নোলক, কোমরে সোনার বন্ধনী, গলায় সোনার দুটো ভারী হার, কানে হাতে সোনার অলংকার যেন দীপান্বিতাকে সব দিক থেকে একজন বাঙালি নারীর রূপ ফুটিয়ে তুলেছে। যদিও দীপান্বিতার এই সাজ এখনো অনলের চোখে পড়েনি, কারণ দীপান্বিতার সেজে বের হলো এই কিছুক্ষণ আগে। তার আগে সাধারণ শাড়ি পরেই কাজ করছিল। আর অনল গেছে বাইরে কিছু দরকারে, সঙ্গে করে বাকির কেউ নিয়ে গেছে। অনল যদিও বাঙালির কিছুই পরেনি, তারপরেও দীপান্বিতার শাড়ি আগে ভাগে দেখে তার সঙ্গে মিলিয়ে সাদা প্রিন্স কোট পরেছে। জলসা ঘরে বিরাট স্টেজের ওপর দুটো বড় বড় সোফায় দুই জুটি বসে আছে, কিন্তু তামিম সাহেব কিংবা রঞ্জনের বাবা কেউই নেই। সবাই চারদিকে খোঁজাখুঁজি করেও কাউকে পায়নি। এবার রঞ্জনের কাছে খটকা লাগছে। অনল, বাকির, তামিম সাহেব, জহুরুল শিকদার কেউই নেই। রঞ্জন ভাই শ্রাবণকে ওদের ডেকে আনার কথা বলে সবার আড়ালে চলে যায়। গিয়ে অনলকে ফোন না দিয়ে বাকিরকে ফোন দেয়, কিন্তু বাকির ফোন তোলে না। রঞ্জন মাথা চুলকে ভাবে কোথায় খুঁজলে পাওয়া যাবে সবাইকে। কিছু একটা ভেবে রঞ্জন চুপচাপ বাড়ির বাইরে যায়। হয়তো বাগানে থাকতে পারে সবাই। রঞ্জনের ধারণা অনুযায়ী সবাই আসলেই বাগানেই দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চেহারায় গাম্ভীর্য, প্রত্যেকের চেহারাতে একই আগুন, যেন সবাই সবার দৃষ্টি দিয়ে সব জ্বালিয়ে দিতে সক্ষম। রঞ্জন দূরে দাঁড়িয়ে থেকে তামিম সাহেবের কথা শুনতে পায়। তিনি অনলের ওপর জোরে জোরে ধমকাচ্ছেন। তোমরা একটা কুলাঙ্গার, তোমরা দুই ভাই যেমন দেখতে নানার মতো হয়েছ, স্বভাব চরিত্র ঠিক তার মতোই। যদিও স্বভাবের ক্ষেত্রে তোমার ছোট ভাই আমার মতো, কিন্তু তোমাকে আমি মানুষ করতে পারিনি। অনল তামিম সাহেবের কথায় তার ছেলের হাসি দিয়ে চোখ ঘোরান, যেন এটা খুবই অবান্তর একটা কথা। এই কথার পরিপ্রেক্ষিতে অনল পকেট থেকে ডান হাত বের করে কপাল চুলকে তার ছেলের সঙ্গে বলে, ঠিকই বলেছেন, আপনার মেজ ছেলে ঠিকই আপনার মতোই। আমার সঙ্গে একই মায়ের একই গর্ভে একই সময়ে জন্ম নিয়েও মাথামোটা হয়েছে। আর ওর মাথামোটার কারণেই আজ করে এই দশা, নয়তো আমার ওর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। আপনাদের বোকামের জন্য আজ সব এলোমেলো, আপনাদের লোভের জন্য আজ সব এলোমেলো। আমি তো শুধু আমার মতো খেলেছি। এবার জহুরুল শিকদার গাম্ভীর্যের খোলস ছেড়ে বেরিয়ে কথা বলেন। কি খেলেছো তুমি? তোমার এত দরদ কেন? যেখানে আমরা আমাদের বাড়ির বউকে দরদ দেখাইনি, তুমি তো বাইরের। জহুরুল শিকদারের কথায় অনল জোরে জোরে হেসে ফেলে। হাসতে হাসতে বাগানে রাখা বেতের সোফায় বসে বলে, হাসালেন বড় শ্বশুর, হাসালেন। সম্পত্তির লোভে যে আপনারা আর কত নিচে নামবেন আমি সেটা বুঝে গেছি, আলাদা করে আর বলতে হবে না। শুনুন তাহলে, আপনারা না জানালেও আমি জেনে গেছি ওই বাড়িটা আসলে শিকদার বাড়ি না। ওই বাড়িটা হলো সিকান্দার বাড়ি, যে বাড়ির একমাত্র উত্তরাধিকার ছিল দীপ্তি সিকান্দার, যেটা আপনার ছোট ভাই ভালো মানুষের মুখোশ পরে ভালোবাসার নাটক করে নিজের নামে করতে চেয়েছিল। কিন্তু আফসোস, তার সেই নাটক শেষে এসে ফাঁস হয়ে গেল। দীপ্তি আন্টি মানে আমার শাশুড়ি মা জেনে গেলেন সব। আর তারপর কি হলো? তাকে মারবার জন্য নানা দিক দিয়ে প্ল্যান শুরু হলো, বড় চক্রান্ত শুরু হলো। একজন অন্তঃসত্ত্বা মহিলাকেও মারার সুযোগ খুঁজলেন আপনারা, কিন্তু আফসোস সে জিনিসের উপর আমার নজর অনেক আগেই পড়ে গিয়েছিল। বলতে বলতে অনল কল্পনায় চলে যায়। একদিন শিকদার বাড়িতে ছুটিতে গিয়েছিল অনল, তুষার আর আশার। ওদের সাথে শ্রাবন্তী তালুকদারও গিয়েছিলেন ছোট শ্রাবণকে নিয়ে। অনল বাড়িতে পৌঁছানো মাত্রই হাতে আনা শিউলি ফুলগুলো নিয়ে দীপ্তি সিকান্দারের ঘরের দিকে রওনা হলেন। কিন্তু সেখানে গিয়ে দরজার বাইরে থেকে কিছু অস্ফুট আওয়াজ পেল অনল। তাই ভেতরে না গিয়ে আস্তে করে ঘরে উকি মারল। ছোট অনল সেখানে এরকম পরিস্থিতির সাক্ষী হবে বুঝতে পারেনি। চোখ দুটো বড় হয়ে গেল অনলের। সে বাড়ির ছোট ছেলে দীপ্তি সিকান্দারকে ওই গর্ভাবস্থায় ইচ্ছে মতো গায়ে হাত তুলছেন, শুধু দলিলে সই দেওয়ার জন্য। সই কর, তাহলে তোকে আর তোর বাচ্চাকে ছেড়ে দিব, নয়তো আমায় তুই চিনিস নি। মার খেয়েও সই করতে অস্বীকার করেন দীপ্তি। না, কোনোদিন না। এই বাড়ি আমার পরিবারের শেষ স্মৃতি। এই বাড়ির নিচে লুকিয়ে আছে অনেক ধনরত্ন।
আমি জানি এগুলো বের করতেই এই বাড়িটা তোদের মতো শয়তান চাইছে, কিন্তু সেই সব কিছুতে অভিশাপ আছে। আর আমি কোনোদিন আমার পরিবারের শেষ স্মৃতি ধ্বংস করতে দেব না। আমি তো তোর ভালোবাসায় গলে গিয়েছিলাম। আমার আগেই ভাবা উচিত ছিল তোর মতো মানুষ কোনো দিন আমার মতো কালো গতিকে ভালোবাসতে পারে না। সবটাই ছিল তোদের নাটক। তোদের পরিবারের ভালো মানুষই এখন কই গেল? সবাই এখন নিজের আসল চেহারা দেখাচ্ছে। করব না আমি সই। আমি আমার সম্পত্তি আমার সন্তানের নামে আগেই লিখে দিয়েছিলাম। তোরা কোনোদিন পাবি না এই সম্পত্তি। আমার সন্তান 20 বছর বয়সের হলে এই সম্পত্তি এমনিতেই ওর নামে হস্তান্তর হয়ে যাবে। আর যদি তোরা বাঁচতে না দিস তো সব ট্রাস্টে চলে যাবে, কিন্তু তোদেরকে আমি এই সম্পত্তি কখনোই দেব না। তাহলে মেরেই দিই, লাগবে না তোর সম্পত্তি। কথাটা বলেই হিংস্রতার সঙ্গে হাত তুলতে যাচ্ছিল জসিম শিকদার, কিন্তু তখনই ঘরে অবুঝের মতো অনল প্রবেশ করে। হাসি হাসি চেহারায় নাটক করে বুদ্ধি খাটিয়ে বলে, ছোট আঙ্কেল, তোমরা কি করছো? এই দেখো, আমি তোমার জন্য কি এনেছি দীপ্তি আন্টি। বলে অনল ওর হাতের ফুলগুলো দীপ্তি সিকান্দারের সামনে ধরে। অনলকে দেখে জসিম শিকদার কিছু না বলে রাগে গজগজ করতে করতে ঘর থেকে বের হয়ে যান। তিনি বের হয়ে যেতে অনল তাড়াতাড়ি গিয়ে দরজায় খিল দিয়ে দীপ্তি সিকান্দারের পাশে বসে উদাস কণ্ঠে বলে, তোমার খুব লেগেছে? চিন্তা করো না, আমি প্রোটেক্ট করবো তোমাকে আর তোমার বেবিকেও। কিন্তু আজ সত্যি সত্যি প্রমিস করতে হবে যে তোমার মেয়ে হলে ওকে আমার বউ করবে, আর যদি ছেলে হয় তাহলে ওকে আমি বড় ভাইয়ের মতো প্রোটেক্ট করব। তোমার মতো আমায় কেউ ভালোবাসে না দীপ্তি আন্টি। অনল জড়িয়ে ধরে দীপ্তিকে। দীপ্তিও অনলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। তিনি অনলের কপালে চুমু খেয়ে বলেন, আমি জানি জামাই, তুমি আমার সুপারম্যান। তোমায় আমি একটা দায়িত্ব দেব, রাখবে? আমার বাচ্চাটা হলে ওকে নিরাপদ জায়গায় তুমি পাঠিয়ে দিও। কেউ যেন না জানে। আমি তোমায় ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আমি জানি তুমি বয়সে ছোট হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি, নিশ্চয়ই পারবে। অনল নিজের ছোট্ট সাদা সাদা হাত দুটো দিয়ে দীপ্তি সিকান্দারের কালো হাত দুটোর উপর রেখে আশ্বাস দিয়ে বললেন, আমি মায়ের ভালোবাসা পাইনি আন্টি, তোমার কাছে মা মা গন্ধ পাই আমি। আমি তোমাকেও প্রোটেক্ট করব, কথা দিলাম। এখন আসে, কাজ আছে আমার। দীপ্তি সিকান্দারকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অনল চলে যায়। কিন্তু সিঁড়ি দিয়ে নামতেই দেখে রান্নাঘরের পাশে জহুরুল শিকদার আর জসিম শিকদার মিলে তুষারকে কি যেন বলছে। অনল দেখে সিঁড়ির পেছনে লুকিয়ে পড়ে। কান খাড়া করে শুনে সব কথা। জহুরুল শিকদার তুষারের হাতে একটা পায়েসের বাটি দিয়ে বললেন, এই নাও, তোমায় একটা কাজ দেব। যদি করতে পারো তাহলে অনেক টাকা দেব। সেগুলো দিয়ে তুমি একটা কম্পিউটার কিনতে পারবে। তুষারের চোখ জলজল করে ওঠে। তামিম সাহেব তো তাদের হাতে এসব দেন না, কিন্তু এই সুযোগে যদি পেয়ে যায় তাতে তো ভালোই হয়। তুষার পায়েসের বাটিটা হাতে নিয়ে বলে, কি করতে হবে? বাবা জানলে মারবে না তো? জসিম শিকদার তুষারের বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে হাসি হাসি চেহারায় বলে, তোমার বাবার সঙ্গে কথা হয়েছে, তিনিও তোমাকে পুরস্কার দেবেন। তুমি শুধু অনল হয়ে গিয়ে এই পায়েসের বাটিটা ছোট আন্টিকে দিয়ে আসবে, ঠিক আছে? বোকা তুষার ঠোঁট উল্টে জিজ্ঞেস করে, কেন? মিয়া ভাই হয়ে যাব কেন? আমাকে কি তোমরা দেখতে পাও না? আমি মিয়া ভাইয়ের চেয়েও সেরা, বুঝলে? জসিম শিকদার তুষারের কথায় রাগ চেপে জোর করে হাসেন। তারপর বলেন, জানি তো বাবা, কিন্তু তোমার হাতের পায়েস যে ছোট আন্টি খাবে না, তাই অনল হয়েই যেতে হবে তোমাকে। ঠিক আছে, যাচ্ছে। তুষার খাবারটা নিয়ে সিঁড়ির দিকে চলে যায়। এইসব কথাই অনল শুনে ফেলে। রাগে অনলের চেহারা লাল হয়ে যায়। কি করবে ভেবে না পেয়ে অনলও পেছন পেছন যায়। গিয়ে হুট করে তুষারকে ধাক্কা দিয়ে পুরো পায়েসের বাটিটা ফেলে দিয়ে সরি সরি বলতে থাকে। এমন ভাব করে যেন ও ইচ্ছে করে করেনি কাজটা। তুষার রেগে গিয়ে অনলের ওপর চেঁচায়, মিয়া ভাই, তুই কি আমার ভালো দেখতে পারিস না? আমার ভরসা করে একটা কাজ দেওয়া হয়েছে আর তুই নষ্ট করে দিলি। এখন যদি আমায় বকে? অনল এসে চুপচাপ তুষারের কানে কানে বলে, কেউ বকবে না। শোন, তুই এখানে থাক, আমি গিয়ে আরেক বাটি পায়েস আনি। তুই কাউকে বলবি না। পায়েস ঘরে দিয়ে আসলেই তো হলো, কেউ বুঝবে না। অনলের কথায় তুষার ভরসা পেয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। তুষারকে সেখানে রেখে অনল দৌড়ে গিয়ে চুপি চুপি আরেকটা বাটি পায়েস নিয়ে আসে। এনে তুষারের হাতে দিয়ে বলে, যা দিয়ে আয়। তুষারও নাচতে নাচতে দীপ্তি সিকান্দারের ঘরে গিয়ে পায়েসের বাটিটা হাতে নিয়ে বলে, এই নাও ছোট্ট আন্টি, পায়েস এনেছে, খেয়ে নাও।
দীপ্তি সিকান্দার তুষারকে দেখে খুবই অবাক হন। তুষার আর অনলকে চিনতে বাকি সবাই ভুল করলেও তার কোনোদিন ভুল হয়নি। তিনি খুব ভালো করে দুজনের তফাৎ বুঝতে পারেন। ওদের দুজনের পার্থক্য হলো ওদের চেহারায়। খুবই ছোট হলেও দীপ্তি সিকান্দার তা বুঝতে পারেন। অনলের ঠোঁটের পাশে হাসলে যেমন টোল পড়ে, তুষারে সেটা পড়ে না। আর অনলের তাকানোর ভঙ্গিমাও তুষারের চেয়ে আলাদা। অনল যাদের পছন্দ করে তাদের দিকে খুবই গভীর দৃষ্টিতে তাকায়, আর অনলের চোখেও তুষারের চেয়ে কিছুটা বেশি ধূসর। যদিও সেটা খুব ভালো করে না দেখলে বোঝা যায় না। দুজনের সব সময় এক পোশাক পরে থাকার কারণে সবাই আরো বুঝতে পারে না, তাই আগে জিজ্ঞেস করে নিতে হয় কে কোনটা। সেই দিক থেকেই দীপ্তি বুঝে যান এটা অনল নয়, তুষার। তিনি অবাক হয়ে কিছু বলতে যাবেন, ওই মুহূর্তে অনল বাইরে থেকে ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করে খেয়ে নিতে বলে। দীপ্তি সিকান্দার কিছু একটা হয়েছে বুঝতে পেরে ধরা না দিয়ে পায়েসের বাটিটা নিয়ে খেয়ে নেন। অনল নিশ্চিন্ত হয়ে হাঁপ ছেড়ে শ্বাস নেয়। এদিকে তুষার নাচতে নাচতে বের হয়ে নিচে গিয়ে কাজ হয়ে গেছে বলে। সবাই আনন্দে মেতে ওঠে। জসিম শিকদার আর জহরুল শিকদার খুশির খবরটা তাড়াতাড়ি করে টেলিফোনে তামিম সাহেবকে জানিয়ে দেয়। আধ ঘন্টা পর কাজ কেমন হয়েছে দেখতে দুইজনেই ঝর্ণা বেগমকে সঙ্গে নিয়ে যান। কিন্তু গিয়ে সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে। ঘরের কিংবা বাড়ির কোথাও নেই দীপ্তি সিকান্দার। সবাই মিলে তন্ন তন্ন করে খোঁজেন তাকে, তারপরেও পান না। এখন বাড়িতে শুধু একজনই নেই, সে হলো অনল। সবাই মিলে ধারণা করে অনলের সাহায্য নিয়ে দীপ্তি পালিয়েছেন। এদিকে অনল আর দীপ্তি পেছনের দরজা দিয়ে পালিয়ে বোরকা দিয়ে গা ঢেকে একটা বিশ্বস্ত বুড়ি মহিলার বাড়িতে কয়েকদিনের জন্য আশ্রয় নেয়। বুড়িটা খুব ভালোবাসতেন দীপ্তিকে, তাই তিনি বিনা বাক্যে রাজি হয়ে যান। সব বিপদের কথা শুনে তিনি নিজেই বুকে আগলে লুকিয়ে রাখেন দীপ্তিকে। আর অনল শেখদার বাড়িতে ফিরে যায় চুপি চুপি। তামিম সাহেবও শেখদার বাড়িতে পৌঁছে গেছেন। ভেবেছিলেন এসে উল্লাস করবেন, কিন্তু দেখলো তার ছেলেই তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তিনি অনল ঢুকতেই ওর গালে সপাটে চড় মেরে জোরে জোরে ধমকে ওঠেন। কোথায় ছিলে তুমি? ওই দীপ্তি কোথায়? অনল তার বাবার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্পষ্ট গলায় বলে, আমি জানি না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কিছু করার নেই আব্বাজান। এত বড় কথা, আজ তোমায় মেরে ফেলবো আমি। তামিম সাহেব তেড়ে গিয়ে একটা অনলের পিঠে হাত দিয়ে জোরে জোরে থাপ্পড় মারেন। অনল চুপচাপ সেই মার গিলে নেয়, মুখ দিয়ে টু শব্দও করে না। তামিম সাহেব টানা 20 মিনিট অনলকে মেরে নিজে হাঁপিয়ে যান, কিন্তু অনল মুখ থেকে একটা শব্দ বের করে না। তিনি অবাক হয়ে যান এই বয়সে ছেলের এমন তেজ দেখে। সবাই মিলে ওকে সেখানে রেখে চলে যায়। অনল ঠায় দাঁড়িয়ে থাকে শিকদার বাড়ির লিভিং রুমে। কিছুক্ষণ পর জসিম শিকদার আসেন। তিনি এসে ভালোভাবে অনলকে বোঝাতে চান। অনল বাবা খুব মেরেছে তোমাকে। থাক, আমি তোমার বাবাকে বকে দিব। এবার তুমি আমাকে বলো তো, তোমার আন্টি কোথায় গেছে? সত্যি বলবে কিন্তু, ঠিক আছে? অনল জসিম শিকদারের কথায় কান না দিয়ে তার হাতটা নিজের বাহু থেকে ঝাড়া দিয়ে সরিয়ে নিয়ে চল শক্ত করে বলে, দীপ্তি আন্টিকে যে তুমি মেরেছ আমি সব শুনেছি। তুমি কাজটা ভালো করোনি, মোটেও ভালো করোনি। আমি পুলিশকে সব বলে দেব। আমাকে তুষার পাওনি তুমি, যে যা বুঝাবে তাই বুঝে যাব। বিষ খাই মারতে চাইছিলে তাই না? বাটি বদলে দিয়েছি। বিষ খেয়ে খেয়েছি জানো? তুমি তুমি যে পায়েসটা খেয়েছিলে তাতে আমি বিষ মিশিয়েছি। যেমন কর্ম তেমন ফল। এতক্ষণে বিষক্রিয়া শুরু হয়ে গেছে তাই না? আমার চেয়ে ভালো তো এই বিষের ব্যাপারে তুমি জানো ছোট আঙ্কেল। খিলখিলিয়ে হাসে অনল। অনলের কথায় জসিম শিকদার মাথা চাড়া দিয়ে ওঠেন। আসলেই তখন থেকে তার মাথাটা ঝিমঝিম করছিল। ভেবেছেন চিন্তায় প্রেসার বেড়েছে হয়তো, কিন্তু এখন তো দেখছি তিনি বিষের প্রভাবে পড়েছেন। এই বিষ এমন এক বিষ যেটা খাওয়া 30-40 মিনিট পর থেকে কাজ শুরু হয়। প্রথমে সারা শরীরে ধীরে ধীরে ছড়িয়ে যায়, আর তারপরেই সমস্ত কোষ নষ্ট করে ফেলে। আর এখন অনলের কথায় জসিম শিকদার ভয়ে আরো বেশি অসুস্থ বোধ করেন। তিনি নিচে বসে পড়ে জোরে চেঁচাতে যান, কিন্তু অনল নিজের পকেট থেকে রুমাল বের করে জসিম শিকদারের মুখে চেপে ধরে। বাড়ির বাকিরা তো ওপরে গিয়ে মেজাজ হারিয়ে নিজেরা তর্ক বিতর্ক করছেন। নিচে যে এরকম কিছু হতে পারে সেটার ধারণা তাদের একদমই নেই। কিন্তু এই মুহূর্তে আশার এসে পড়ে। নিচে এসে অনলকে এভাবে দেখে আশার ভয়ে চেঁচাতে চায়, কিন্তু অনল মুখে হাত দিয়ে বলে, জলদি এদিকে আয়, এর হাত ধর আমার সাথে। আমি একা পারছি না, বেশি না 5 মিনিট ধরলেই হবে।
আশার ঘাবড়ে যায় অনলের কথায়। কি করবে ভেবে পায় না, ভয়ে চোটে কান্না করে দিতে নাই। কিন্তু অনল মুখে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, চুপ, কাটলে তোকেও মেরে দেব। এ কি ধর আগে। আশার ভয়ে ভয়ে এসে জসিম শিকদারের অন্য হাত চেপে ধরে। কারণ বাড়িতে যদি একমাত্র কেউ অনলের কাছাকাছি আছে তো সেটা হলো আশার। আশার বরাবরই অনলের কথায় চলে। মিয়া ভাইয়ের নামে অজ্ঞান ধরতে গেলে তাই মিয়া ভাইয়ের কথা ফেলতে পারল না। কাছে এসে আশার ফিসফিস করে বলে, ছোট আঙ্কেলকে কেন মারছো মিয়া ভাই? উনি দীপ্তি আন্টিকে বিষ খাইয়ে মারতেও চেয়েছিল। আমি ভুল করে বাটি বদলে দিয়েছি। ওনার বিষ উনিই খেয়েছেন, আমি কিছুই করিনি, বুঝলি? কিন্তু এবার যদি কেউ জানে তো তোকে আর আমাকে পুলিশে দিয়ে দেবে। তাই কাউকে বলিস না, ওনাকে মরতে দে। পুলিশের কথায় আশার ঘাবড়ে যায়। কিন্তু ততক্ষণে জসিম শিকদার বিষে মরার আগে ভয়ে হার্ট অ্যাটাক করেন। বিষের প্রভাবে ওনার মরতে যেখানে আরো বেশি সময় লাগতো সেখানে হার্ট অ্যাটাক করে তিনি আগেই মারা যান। অনল আর আশার দুজনেই হাত ছেড়ে নিচে বসে পড়ে। তখনই তুষার ওদের মাঝে আসে। তুষার এসে ওদের দুজনকে এভাবে দেখে আতঙ্কে জোরে চেঁচিয়ে ওঠে। এইসব কি আঙ্কেল, এমন হলো কি করে? অনল দাঁতে দাঁত পিষে চুপ করে থাকে। মাথায় কিছু একটা ভেবে নিজেই চেঁচায়, আব্বাজান দেখেন অনল কি করেছে। অনল ছোট আঙ্কেলকে মেরে ফেলেছে, সবাই তাড়াতাড়ি এসো। অনলের চিৎকারে সবাই নিচে নেমে আসে। এদিকে আশার আর তুষার দুজনেই অনলের কথায় ভেবাচেকা খেয়ে যায়। বাড়ির ছোট বড় সবাই ছুটে আসে লিভিং রুমে। এসে দেখে জসিম শিকদার নিচে পড়ে আছে আর তার মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। সবাই আসার পর অনলকে তুষারকে অনল ভেবে নেয়। কারণ দুজনেই ঠিক একই পোশাক পরেছিল। আর এখানের কেউই ওদের পার্থক্য বুঝতে পারে না, তাই সবাই অনলের কথাতেই বোকা বনে যায়। এখন সবার সামনে পাশা উল্টে অনল হয়ে যায় তুষার আর তুষার হয়ে যায় অনল। তামিম সাহেব এসে তুষারকে অনল ভেবে ইচ্ছে মতো পেটান। শেষমেশ এইভাবেই ডুবালি হারামজাদা। তোকে আমার নিজের ছেলে বলতেও ঘৃণা লাগছে। অনল আগুনে আর একটু ঘি ঢেলে নাটক করে বলে, মিয়া ভাই ছোট আঙ্কেলকে মেরে ফেলেছে, বলেছিল কি বিষের পাটি পাল্টে দিয়েছে। অনলের মুখে বেফাস কথা শুনে জহুরুল শিকদার এসে অনলের মুখ চেপে ধরে কানে কানে বলেন, চুপ করো তুষার বাবা, ওই কথা মুখে এনো না। অনল মুখে আঙ্গুল দিয়ে বোকার সেজে চুপ করে যায়। আর তুষার দুই হাত নেড়ে কেঁদে কেঁদে বলে, আমি অনল না আব্বাজান, বিশ্বাস করুন আমি তুষার। ওই মুহূর্তে নিজের উপস্থিত বুদ্ধিও যেন লোপ পেয়ে যায় সবার। তামিম সাহেব ঠাঠিয়ে আরেকখানা চড় বসিয়ে দেন তুষারের গালে। নাটক করছো? নিজে খুন করে এখন ছোট ভাইয়ের উপরে দোষ চাপিয়ে দিচ্ছ। একটা কথা মাথায় রেখো, আজ থেকে আমার ছেলে দুজন, তুষার চৌধুরী এমন শিশির চৌধুরী। আর কোনো ছেলে নেই আমার। এই বাড়ির জন্য অনল চৌধুরী মৃত। কে যেন ওর নামও না নেয়। ওই বাড়ির সবাইকেও আমি জানিয়ে দিব। চলো আজকে আমি তোমাকে জেলের চেহারা দেখিয়ে আনি। ওই দীপ্তি কোথায় সেটাও তোমাকে বলতে হবে। তামিম সাহেব তুষারকে ধরে নিয়ে যান। আর বাড়িতে দাঁড়িয়ে তুষারের যাওয়ার দিকে বাঁকা হাসে অনল। ছোট ছেলেটির চেহারায় বেমানান পৈশাচিক হাসি দেখতে জঘন্য লাগে। অনল সেদিকে চেয়ে মনে মনে বলে, আজ যদি বোকামি না করতে তাহলে তোর এই অবস্থা হতো না। সরি ব্রো, তুমি চিন্তা করিস না। আর কে না বুঝলেও তামিম চৌধুরী ঠিকই বুঝে যাবেন আর তোকে বাঁচিয়েও নেবেন। তাই নিজেকে ফাঁসানোর রিস্ক নিলাম না। অনলের কথা মতোই তামিম সাহেব ঠিক কিছুক্ষণ পর নিজের মাথায় সব সাজান। তিনিও ভেবে দেখেন সবকিছু। সব ভাবার পর তার মনে হয় আসলেই তার পাশে এখন যে আছে সে অনল নয় বরং তুষার। তিনি গাড়ি থামিয়ে তুষারকে জিজ্ঞেস করেন, সত্যি করে বলতো তুই কে? তুষার চোখের পানি মুছে নাক টেনে বলে, বাবা আমি তুষার, মেরেছে তো মিয়া ভাই, আমার উপর দোষ চাপিয়ে দিয়েছে। তামিম সাহেব নিজের এই ছোট ছেলের মাথায় এরকম ক্রিমিনাল মাইন্ড দেখে হতবাক হয়ে যান। বাকরুদ্ধ হয়ে যান এটা ভেবে যে একটা বাচ্চা কি করে এতটা সাইকো হতে পারে। তিনি এখন পারলে নিজের মাথা চুল নিজে ছিঁড়েন। কিন্তু এখন অনল যদি কাউকে কিছু বলে দেয় কিংবা পুলিশের কাছে খবর দেয়, ওনারা তো সব খুঁজে দেখবেন। তার উপর বিষ নিয়ে প্রশ্ন আসলে সবাই ফেঁসে যাবেন। অনল তো বাচ্চা, ওর আর কি বা শাস্তি হবে?
তামিম সাহেব চিন্তায় পড়ে গিয়ে তুষারকে ওর মতো করে বোঝান। অনল খারাপ, ওকে পুলিশে দিব। তুই তো আমার সেরা ছেলে, তোকে আমি বিদেশে পড়াশোনা করতে পাঠাবো। যাবি বিদেশে, অনেক দূরে, কেউ জানবে না। একদিন হঠাৎ তুই অনেক বড় হয়ে আসবি, ঠিক আছে? তামিম সাহেবের কথায় তুষার তৎক্ষণাৎ খুশিতে মাথা নাড়ায়। সেদিনই তামিম সাহেব কাউকে না জানিয়ে তুষারকে বিদেশে পাঠিয়ে দেয়। কিন্তু এদিকে পরিস্থিতি ভিন্ন। বাড়িতে সবাই ওপরে ওপরে শোক দেখালেও ভেতরে ভেতরে সবাই খুশি। একজন ভাগীদার কমে গেল তাদের দল থেকে। এবার তো ভাগ বড় হবে। আজ না হোক কাল তো সবাই ঠিকই পাবে। সেই খুশিতেই জহুরুল শিকদার এবং ঝর্ণা বেগম খুশি হয়ে যান। ঢাকা থেকে তার মেজ ভাই বাড়ি এসে নকল শোক পালন করে ভেতরে ভেতরে উল্লাস করেন। পরদিন সকালে যখন সবাই কবর দিয়ে ঘরে ঢোকেন, তখন তামিম সাহেবও ফরিদপুরে আসেন। চৌধুরী বাড়ির বাকিরাও খবর পেয়ে চলে আসেন। তামিম সাহেব জহুরুল শিকদারকে সব জানালেও চুপ করে যেতে বলেন। দুদিন পর চৌধুরী বাড়ির সবাই ঢাকায় ফিরে যায়। সেদিন ছিল অনল আর তুষারের জন্মদিন, তাই সবাই না চাইতেও হাসি মুখ দেখানোর চেষ্টা করেন। দুপুরের দিকে তামিম সাহেব অনলকে নিজের কাছে ডেকে পাঠান। অনল বুঝতে পারে তাকে কেন ডাকা হতে পারে, তাই অনল মন থেকে প্রস্তুতি নিয়ে যায়। তামিম সাহেবের সামনে যাওয়ার পর তিনি ওকে নিজের সামনে সোফায় বসতে বলেন। অনল তার কথায় দুই হাত হাঁটুর উপর দিয়ে ভদ্রভাবে বসে। তামিম সাহেব অনলকে বসতে বলে প্রথমে জিজ্ঞেস করেন, বয়স কত হলো আজ? অনল কাট প্রশ্নে কাট উত্তর দিল। 10। তামিম সাহেব খবরের কাগজে চোখ রেখে পুনরায় বললেন, নিজের বয়সের তুলনায় কাজটা একটু বেশি বয়স্কদের মতো করো বলে মনে হয় না তোমার? হ্যাঁ। অনলের এমন সোজা জবাবে খবরের কাগজ নামিয়ে চোয়াল শক্ত করে তাকান তামিম সাহেব। এরপর ভারী গলায় ধমকে ওঠেন, জানো যেহেতু, তবে নিজের বয়সের ছেলেদের মতো আচরণ করো। বেশি উঠতে গেলে ডানার ছাড়তে আমিও জানি। অনল নিচের দিকে তাকিয়ে থেকে তামিম সাহেবের মুখের ওপর স্পষ্ট রাগান্বিত গলায় বলে, নিজের বয়সের ছেলেদের মতো ভাবতে ভুলে গেছি আব্বাজান। যেদিন শুনেছি আপনি আমার মাকে ওষুধ দিয়ে তেলে তেলে মেরে সেটাকে ব্রেন ক্যান্সার বলে চালিয়ে দিয়েছেন, আর তার আগ পর্যন্ত আমি আমার সীমার মধ্যে ছিলাম। জানেন আব্বাজান, আমি পাগল হয়ে গেছি। ছেলের মুখ থেকে এমন কথা শুনে তামিম সাহেব তাড়াতাড়ি করে দরজার দিকে তাকান। কেউ শুনে ফেলল কিনা এই ভয়ে। কেউ নেই দেখে তিনি নিশ্চিন্ত হয়ে সোফা ছেড়ে উঠে দরজাটা লাগিয়ে দিয়ে আবার আগের জায়গায় বসেন। অনল নিজের বাবার চোখে প্রথমবার ভয় দেখতে পায়। সেই ভয় দেখাটা যেন ওর কাছে খুব মজার মনে হয়। সেই থেকেই নেশায় পড়ে যায় অনল। সবার চোখে নিজের জন্য ভয় দেখার নেশা। তামিম সাহেব অনলের দিকে পুজো হয়ে বসে ওকে বলেন, বাবা আমার, তোমার ভুল মনে হচ্ছে। আমি মোটো এমনটা করিনি। তোমার মায়ের ব্রেন ক্যান্সার হয়েছিল। মিথ্যা। আপনি আমাকে সহজ ভাববেন না তামিম চৌধুরী। আমি গ্র্যান্ডপার কাছে চলে যাব। আমি গ্র্যান্ডপাকে সব বলেছি, এমনকি আপনি যেমন মাকে মেরেছেন সেটাও। আজকে চলে যাব আমি। আর যদি কেউ আমার তুষার ব্যাপারে জানে, তো আমি গ্র্যান্ডপাকে বলবো আপনাদের সবাইকে সাজা দিতে। আপাতত গ্র্যান্ডপা আমার আবদারে চুপ করে আছে। অনল বড়দের মতো কথা বলেই চলে যায় সেখান থেকে। বাইরে শিরিন চৌধুরী চা নিয়ে ঢুকতে গেলে তিনি দেখেন অনল এভাবে রাগ করে বের হয়ে যাচ্ছে। তিনি অবাক হন। একে তো বাড়ির সবাই জানে অনল খুন করেছে, তাই ও জেলে আছে। আর এখন অনল হুট করে আমেরিকা চলে যেতে চায় নিজে নানার কাছে। আর সেদিন রাতে অনল চলেও যায়। কিন্তু বাড়ির কেউ এটা জানতে পারে না যে অনল ও নানাকে বলে দীপ্তি সিকান্দারকেও নিজের সাথে নিয়ে যায় আমেরিকায়। 6 মাসের অন্তঃসত্ত্বা দীপ্তি ছোট অনলের হাত ধরে আমেরিকা পাড়ি দেয়। কিছুদিন পরে ভদ্র আর আয়না পড়াশোনার আবদার করে অনলের পেছন পেছন চলে যায়। দীপ্তি সিকান্দার আর আষাঢ়ের পর এই দুজনই আছে যারা এক দেখায় অনল আর তুষারকে চিনে নেয়। এক কথায় অনলকে নিজেদের গুরু মনে করে ওরা। অনল ভালো করুক আর খারাপ, ওদের সেটা দেখার বিষয় না। অনলের সাথে থাকাটাই ওদের জন্য বড় কথা। সে আমেরিকাতে অনলদের ওয়াটসন পরিবারে থাকে সবাই। অনলের নাম ও নিজে রাখে স্নো ওয়াটসন। নিজের বাবার বংশ ও চায় না। আর দীপ্তি সিকান্দারও শান্তিতেই থাকেন সেখানে। 3 মাস পর জন্ম হয় দীপানিতার।
কিন্তু দীপান্বিতা জন্মের কিছু সময় পরেই দীপ্তি সিকান্দার মারা যান। অনল দায়িত্ব নেয় দীপান্বিতার, কিন্তু অনলের দাদা উইলিয়াম ওয়াটসন চাইতেন দীপান্বিতার দায়িত্ব নিয়ে অনল যেন নিজের জীবনকে নষ্ট না করে। তাই তিনি নিজে ব্ল্যাকমেল করে দীপান্বিতাকে 1 বছরের মাথায় লোক দিয়ে পাঠান শিকদার পরিবারে। নিজেদের পরিবারের সদস্য হিসেবে বড় না করলেও একজন আশ্রিতা হিসেবে দীপান্বিতাকে রাখতে হয় সবার। বংশের নাম থেকেও, পরিবারের কাছে থেকেও বংশহীনভাবে বড় হয় দীপান্বিতা। সবার অত্যাচারে আর নিজের পড়াশোনা নিয়েই দিন কাটত ওর। এদিকে অনল দীপান্বিতার অভাবে কয়েক বছর নিজেকে ঘরবন্দি করে রাখত। শুধু পড়াশোনা আর নিজের কাজের বাইরে ঘর থেকে বের হতো না। একটু বড় হতেই অনলের সঙ্গে পরিচয় হয় আরেকজন বেপরোয়া ছন্নছাড়া মানুষের, রাফান ইব্রাহিম মৃধা, যার সঙ্গে সংযোগে দুজনে মিলে ভয়ানক জগতে পা রাখে। দুজন 2 দেশে থাকলেও নানা কাজে একজন আরেকজনের পার্টনার, আর এখন দুজন 2 রাজ্যের রাজা। দুজনের ভেতরে কোনো বন্ধুত্ব নেই, আছে শুধু ডেলস। অন্ধকার রাজ্যের 2 বাদশা যেন নিজেদের ক্ষমতার যোগে বাকিদেরকে নুইয়ে রাখে। স্নো ওয়াটসন আর মিস্টার রাইমের জুটি আজ পুরো মাফিয়া জগৎকে কাঁপিয়ে রাখে। আর ধীরে ধীরে যখন দীপান্বিতা বড় হয়ে যায় তখন তাকে আনতেই দেশে ফিরে অনল। কল্পনা দীর্ঘ জগৎ থেকে বের হয়ে অনল দীর্ঘশ্বাস ফেলে। তামিম সাহেব আর জহুরুল শিকদার যেন নেশার মতো অনলের মুখ থেকে সব না শুনে পারলেন না। এদিকে সব কিছু শুনে রঞ্জন মাটিতেই বসে পড়ে। ধপ করে কিছু পড়ার আওয়াজে সবাই রঞ্জনের দিকে তাকায়। জহুরুল শিকদার আর তামিম সাহেব দুজনেই ভয় পেয়ে যায়। রঞ্জন মাটিতে বসে স্থির চোখে বলে, দীপান্বিতা আমাদের বংশের মেয়ে, ছোট কাকার মেয়ে, আর তোমরা তোমরা এতটা নীচ! ছি! ঘেন্নায় রঞ্জন বাবার দিকে তাকাতেও পারে না। জহুরুল শিকদার আর তামিম সাহেব আতঙ্কে রঞ্জনের কাছে এসে বলেন, রঞ্জন বাবা দেখো, এরকম কিছুই না। অনল মেরেছে। আমরা কি করেছি? তোর ছোট কাকাকেও অনল মেরেছে, আর ও নিজের ভাইকে অবধি পিটিয়েছে। আমাদের ভুল বুঝিস না। থামো, যা বোঝার সব বুঝেছি, সব শুনেছি। তোমার মতো পাপীদের সাথে এটাই হওয়া উচিত। প্রথমে অনলের মাকে মারলে, এরপর ছোট কাকিকে। এত লোভ তোমাদের! এত সম্পদ দিয়ে তোমাদের হয় না? আর কত চাই, আর কত? নিজের বাবাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে রঞ্জন কথাগুলো বলে। তামিম সাহেবও এগিয়ে এসে রঞ্জনকে বোঝান, জানি অনর তোমার ভালো বন্ধু ছিল এক সময়, কিন্তু কলনি দীপান্বিতার বাবা মানে তোমার ছোট কাকা কে খুন করেছে এটা তো মানবে। আগে নিজের সম্পর্ককে ভালোবাসো, আমার ছেলের মতো রক্তের সম্পর্ককে পর করে দিও না। কে? কাকে মেরেছে? কথার মাঝে হঠাৎ করে মেয়েলি আওয়াজ পেয়ে সবাই চমকে যায়। সামনে তাকিয়ে দেখে দীপান্বিতা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সবাই দীপান্বিতার দিকে তাকালে অনলও দীপান্বিতাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বাকিরও ভয় পেয়ে যায় দীপান্বিতার উপস্থিতিতে। দীপান্বিতা সবাইকে এভাবে থ হয়ে যেতে দেখে আবার জিজ্ঞেস করে, অনলকে? ছোট বাবা কি আসলেই আমার বাবা? আপনারা যেই অনলের কথা বলছেন সে কি আসলেই আমার বাবাকে খুন করেছে? ধক করে উঠে অনলের বুক, যেন এই ভয়টাই এতদিন মনে মনে পাচ্ছিল, আর আজ হুট করে সেই পরিস্থিতির সামনে দাঁড়াতে হলো। কিন্তু এই সুযোগ জহুরুল শিকদার হাতছাড়া করেন না। তিনি সুযোগ বুঝে কথা ঘুরিয়ে ফেলেন, উল্টে দেন সম্পূর্ণ ঘটনা। হ্যাঁ, সে অনলই তোমার বাবাকে খুন করেছে। আর এই অনলটাকে জানতে চাও? অনলা দীপান্বিতা দুজনেরই বুকটা মোচড় দিয়ে ওঠে। অনলের গলায় যেন কিছু একটা দলা পাকিয়ে আসে, যেটা ওকে কথা বলা থেকে বাধা দিচ্ছে। ঠিক একইভাবে দীপান্বিতাও অস্ফুট গলায় আধো আধো কথা বলে। কে? জহুরুল শিকদার যেন এবার পুরোপুরি সুযোগটা লুফে নেন। পৈশাচিক হাসি দিয়ে তিনি দীপান্বিতাকে বলেন, তোমার নিজের ওই স্বামী হলো আসল অনল চৌধুরী। এ কোনো তুষার মুষার নয়। তুষার হলো অনলের জমন ছোট ভাই, যে একদমই তোমার স্বামীর মতোই দেখতে। ছোটবেলায় তোমার বাবাকে এই অনল খুন করে তুষারের উপর দায় চাপিয়ে নিজে তুষার সেজেছিল। আমরা তো তোমাকে ওর হাত থেকেই বাঁচানোর জন্য আমাদের বাড়িতে আশ্রিতা হিসাবে পালন করেছি, নয়তো বাড়ির মেয়েকে আমরা কেন আশ্রিতা করে রাখবো? অনল তোমার বাবা মা সবাইকে মেরেছে, এরপর তোমাকেও মেরে ফেলতো। তাই তো। থামুন, দয়া করে থামুন।
আর শুনতে পারছি না, আর না। কথাগুলো বলে দীপানিতা কেমন উত্তেজিত ভঙ্গিতে শ্বাস নেয়। জহুরুল শিকদারকে হাত দিয়ে থামিয়ে দিয়ে একবার কড়া চোখে অনলের দিকে তাকায়। অনল এখনো দীপানিতার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সেই চাহনিতে যেমন ব্যথা ছিল, তেমনই ছিল শত শত অব্যক্ত অনুভূতি। কিন্তু দীপানিতা যেন সেই চাহনিতে জড়ানো ব্যাকুলতা, সেই মানুষটির দেওয়া ভালোবাসা সব কিছুকে তিরস্কার করে দিয়ে যন্ত্রচালিত মানুষের মতো বাড়ির দিকে যেতে নেয়। রঞ্জন দীপানিতাকে আটকাতে চেয়ে বলে, দীপান্বিতা, তুই আমার ছোট বোন, আমি জানতাম না। আমি তোকে বড় ভাই হিসাবে বলছি। অনলকে তুই ভুল বুঝিস না, ওরা তোকে ভুল বোঝাচ্ছে, সবাই মিথ্যে বলছে তোকে। রঞ্জনের কথায় পা থেমে যায় দীপানিতার। কিন্তু জহুরুল শিকদার ধমকে ওঠে রঞ্জনের ওপর। কিসের ভুল বলেছি? নিতুকে জিজ্ঞেস করতে বল ওর স্বামীকে যে সে ওর বাবার খুন করেছে কিনা। দীপানিতা বাকিদের দিকে পুরোপুরি ঘুরে গিয়ে ধীর পায়ে অনলের দিকে এগিয়ে যায়। অনলের মুখোমুখি দাঁড়িয়ে অনলের চোখে চোখ রেখে দীপানিতা যন্ত্রের মতোই বলে, সবাই কি সত্যি বলছে? আপনি কি আমার বাবাকে মেরেছেন? হ্যাঁ অথবা না, এই দুটার মধ্যে যে কোনো একটা শুনতে চাই আমি, আর কিচ্ছু না। অনল বড় একটা ঢোক গিলে দীপানিতার কথায়। সেখানে ভয় ছিল না, কিন্তু ভেতর থেকে কথাগুলো অনলের বুক দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে ফেলছিল, যেটা অনল সহ্য করতে পারছিল না। কিন্তু তবু অনল দীপানিতার প্রশ্নের উত্তর দিল। হ্যাঁ। নিজের ভালোবাসার মানুষ নিজের স্বামীর মুখে নিজের বাবার খুনের স্বীকারোক্তি শুনে দীপানিতা এক কদম পিছিয়ে গেল। অনলের মনে হলো এই এক কদম দূরত্বও যেন হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। অনল হাত বাড়িয়ে দীপানিতার হাত ধরতে চাইল, কিন্তু দীপানিতা তার সুযোগ না দিয়ে হাত সরিয়ে নিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, যা শোনা শুনে ফেলেছি আমি, জেনে ফেলেছি আমি। এই জীবনে দীপান্বিতার কেউ ছিল না, কেউ নেই, আর কেউ থাকবেও না। দীপান্বিতা চিরকাল একা ছিল, আছে আর থাকবেও। দীপানিতার কথা যেন অনলের বুকে সেই ছুরির আঘাত লাগার চেয়েও বেশি ক্ষত তৈরি করে দিল। অনল দীপানিতার এই কথার উপর দেরি না করে সঙ্গে সঙ্গে দীপানিতাকে সবার সামনে কোমর ধরে নিজের বুকের সঙ্গে মিশিয়ে ফেলে। দীপানিতার গালে হাত দিয়ে অশান্ত চোখে দীপানিতার শীতল চোখের দিকে তাকায়। সে চোখে কেন জানি আজ ভালোবাসা দেখছে না অনল, দেখছে না রাগ, দেখছে না অভিমান। কেমন একটা শীতলতা কাজ করছে, ঠিক যে শীতলতা অনলের চোখে অন্যদের সময় ফুটে ওঠে সেই রকম। এই যন্ত্রণা অসহ্য লাগে অনলের কাছে। অনল এক হাতে দীপানিতার কোমর জড়িয়ে অন্য হাত দিয়ে দীপানিতার হাত নিজের বুকে নিয়ে ব্যাকুল হৃদয় থেকে আহত গলায় বলে, এই দীপ, এখানে ছুরির আঘাতে যতটা যন্ত্রণা করেছিল, বিশ্বাস কর তোর চাহনি আমি তার চেয়ে বেশি ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই প্রথম স্নো ওয়াটসন কিছু বলতে ভয় পাচ্ছে, ইচ্ছে করছে নিজের সাফাই খাই, তোর কাছে সব সত্যি বলে। কিন্তু তুই কি বিশ্বাস করবি? আমার তো মনে হয় না। অনলের কথায় তাচ্ছিলের হাসি দেয় দীপানিতা। অনলের মুখ থেকে মুখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে ঘৃণা জড়ানো গলায় বলে, বিশ্বাস তো করেইছিলাম, করিনি? নিজের পরিচয়টা অবধি মিথ্যে বলেন, নামটা অবধি মিথ্যে বললেন। কি হতো সত্যিটা বললে? কি এমন হয়ে যেত? হ্যাঁ বলুন। আমি তো শুরু থেকেই জানতাম আপনি একজন খারাপ মানুষ। সবাই তো তাই বলেছে, আমিও সেভাবেই মেনে নিয়েছিলাম। তারপরেও ভালোবাসার নাটক করে, ভালো সাজার নাটক করে ধোঁকা দিলেন আমায়। প্রায় 1 বছর ধরে সংসার করছি আপনার, আর 1 মাস 4 দিন পর চতুর্থ বিবাহ বার্ষিকী আমাদের। অনেক কিছুই তো ভেবেছিলাম, কি প্রতিদান পেলাম আমি? প্রতিদান? হ্যাঁ, প্রতিদান শব্দটাই তো দীপ অনলের কাছে চাইল না। তার মানে অনল ঠিকই শুনেছে। অনল আর দীপানিতার সংসারে আগুন লাগিয়ে জহুরুল শিকদার আর তামিম সাহেব যেন স্বর্গ পেয়ে যান। দুজনে চোখাচোখি করে বাগান ছেড়ে চলে যান। জহুরুল শিকদার যাওয়ার আগে রঞ্জনকে ধরে নিয়ে যান। রঞ্জন চল, বাড়িতে সবাই অপেক্ষা করছে। তুই বর হয়ে একগা নিয়ে আছিস, ওদেরটা ওদের দেখতে দে। রঞ্জন যেতে না চাইলেও ওদের সময় দিতে রঞ্জন চলে যায়। রঞ্জন চলে যেতে বাকিরও নিচের দিকে তাকিয়ে মন খারাপ করে চলে যায়। আর বাগানে শুধু দুজন নরনারী দাঁড়িয়ে থাকে। একজন তার প্রাণীর স্ত্রীর দিকে তাকিয়ে আছে, আর অন্যজন মুখ ফিরিয়ে আছে নিজের স্বামীর থেকে। অনল দীপানিতার গাল ধরে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে চেপে ধরে বলে, প্রতিদান চেয়েছ আমার কাছে? যাকে প্রতিদান দেয় জীবনে তোমার পক্ষে সম্ভবই নয়। কি করবে তুমি? হ্যাঁ, ছেড়ে যাবে আমাকে?
ছেড়ে যাবে? দীপানিতা অনলের হাত খামচে ধরে সরিয়ে দিয়ে বলে, ছেড়ে যে আপনি আমায় যেতে দেবেন না সেটা আমি ভালো করেই জানি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আগের মতো ভালো আর দীপ আপনাকে বাসবে না, কোনোদিনও না। ভালোবাসবি না? কাকে বলছিস ভালোবাসবি না? কাকে? তোর শরীরে যদি এখন টেস্ট করতে দিই না, তোর সারা শরীরে শুধু আমার ছোঁয়া বিচরণ করে। তোর ঠোঁটের সাথে কার ডিএনএ মিশে আছে। তোর দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে, তোর লজ্জাস্থানের সবখানে শুধু আমি। এই আমি যাকে তুই এখন ভালোবাসিস না বলে ঘৃণা করছিস, সে আমি দিয়েই তোর দেহ ভরপুর। আর আমায় ভালোবাসবি না? আমায়? তোর কি মনে হয় তোর ভালোবাসার পরও আমি কোনোদিন করেছি? তুই আমার। তোর জন্মের আগে তোর মা তোর দায়িত্ব আমায় দিয়ে গেছে, তাই তুই চাস বা না চাস, তোর উপর একমাত্র আমার অধিকার। যে আসবে আমার থেকে তোকে কেড়ে নিতে, তাকে কোরবানি করে দেব। আর তোকে আমার জীবনে একেবারে বেঁধে ফেলার ব্যবস্থা আমি করছি। চল, আজ আমেরিকা যাব, লাগবে না কোনো বিয়ের অনুষ্ঠান। চল। দীপানিতার হাত ধরে ওকে টানতে টানতে অনল নিয়ে যায়। দীপানিতা দাঁতে দাঁত পিষে সব সহ্য করে। অনলকে আটকায়ও না, আবার মন থেকে ক্ষমাও করতে পারে না, কারণ এটা দীপানিতা জানে যে ও চাইলেও অনলের থেকে পালাতে পারবে না। সবচেয়ে বড় বিষয় যেটা দীপানিতার মনে ঘুরছে সেটা হলো, একদিন ও নিজেই বলেছিল ওর স্বামী যতই পাপী হোক ও তার সংসার করবে, কোনোদিন ছেড়ে যাবে না, কিন্তু সেই স্বামী যে নিজের বাবার খুনি হবে সেটাও ভাবতেও পারেনি। ঘৃণার জন্ম হয়তো এখান থেকেই শুরু। সবাইকে কোনো কারণ না বলেই দীপানিতাকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অনল। ওর পেছন পেছন আরেকটা গাড়িতে করে বাকের, রেল আর ব্ল্যাককে নিয়ে আসে। এয়ারপোর্টে গিয়ে অনল দীপানিতার হাত ধরে টানতে টানতে প্লেনে ওঠে, বাকেরে উঠে যায়। পুরো যাত্রা কেউ কারোর সাথে একটা কথাও বলে না। দীর্ঘ যাত্রা শেষ করে পরের দিন সকালে ওরা সবাই আমেরিকার ওয়াটসন ভিলায় পৌঁছায়। সেখানে গিয়ে অনল গাড়ি থেকে নিজে নেমে পাথর হয়ে থাকা দীপানিতাকে কাঁধে করে তুলে নিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে দীপানিতাকে ধপ করে বিছানায় ফেলে অনল নিজের গা থেকে কোট, টাই, শার্ট সব খুলতে থাকে। গা থেকে সব খুলে ফেলে অনল দীপানিতার কাছে গিয়ে ওকে জোর করে চুমু খায়। সে চুমুতে ছিল আধিপত্য, ছিল দাবি, আর দীপানিতার ব্যবহারগুলো ছিল তিরস্কারের মতো। অনল পাগলের মতো দীপানিতার ঠোঁটে চুমু খেলেও দীপানিতা ঘৃণায় চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নিতে চায়। এতে করে অনল আরও বেপরোয়াভাবে দীপানিতাকে নিজের কোলের ওপর বসিয়ে গলায় মুখ ডেবিয়ে দেয়। চোখ খিচে বন্ধ করে দীপানিতার রাগে দাঁত মুখ শক্ত করে বলে,